তোমার হাতের মোবাইলের পিছনে লেখা মেড ইন চায়না। এটা একটা কোম্পানির ঠিকানা না, এটা একটা কৌশলের স্বাক্ষর। আর সেই স্বাক্ষর মুছে দিতে পৃথিবীর 1/5 মানুষের দেশ ভারত এখন এমন একটা চাল দিয়েছে যেটা চীন স্বপ্নেও ভাবেনি। আজকের পর তুমি যখনই মেড ইন ইন্ডিয়া দেখবে, তোমার মাথায় একটাই প্রশ্ন আসবে, এই দুটো দেশের যুদ্ধে আমি কোন দিকে দাঁড়িয়ে আছি, আর এর মানে আমার জীবনে কি। কিন্তু এই লড়াই বোঝার আগে তোমাকে জানতে হবে এই দুটো দেশ আসলে কে, তাদের ভেতরের মানচিত্রটা, সেটাই পাল্টে দেবে সব হিসাব। রাজনীতিকে বোঝার সবচেয়ে সহজ উপায় হলো প্রতিটি দেশকে একজন মানুষের মতো করে ভাবো। তার ভয় আছে, লোভ আছে, পুরনো ক্ষত আছে, আর সামনে কিছু একটা পাওয়ার স্বপ্ন আছে। ভারতকে ভাবো এভাবে, 200 বছরের অপমানের পর আমরাও পারি এটা প্রমাণ করা তার মেন মোটিভ। চীন চারিদিক থেকে ঘিরে ফেলবে, এটা তার ভয়। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি হওয়া আর রুপিতে লেনদেন করা, এটা তার লোভ। আর চীনকে ভাবো এভাবে, চীনের মোটিভ হলো আমেরিকাকে সরিয়ে বিশ্বের কেন্দ্র হওয়া। ভয় নিজের জনগণ একদিন জেগে উঠবে সেটাকে সামলানো। লোভ ভারত মহাসাগরকে নিয়ন্ত্রণ, 60টা দেশকে ঋণের জালে ফেলা। এটা ঠিক পাড়ার সেই দুই বড় ব্যবসায়ীর মতো, দুজনেই চায় বাজারের নিয়ন্ত্রণ, দুজনেই জানে সরাসরি মারামারি করলে দুজনেরই ক্ষতি। তাই যুদ্ধটা হয় নিচে নিচে, দরজায় দরজায়, পাড়ায় পাড়ায়। কিন্তু এই দুই ব্যবসায়ীর মধ্যে কে বেশি শক্তিশালী সেটা দেখতে গেলে প্রথমে যে সংখ্যাটা চোখে পড়ে সেটা তোমাকে ধোঁকা দেবে। সহজ কথায় বলি, চীনের অর্থনীতি ভারতের চেয়ে প্রায় 5 গুণ বড়। এটা শুনে মনে হয় লড়াই তো শেষ, তাই না? চীন জিতে গেছে, কিন্তু আসল সমস্যাটা এখানে নয়। ভারতের জনসংখ্যার গড় বয়স 28 বছর আর চীনের 39 বছর। মানে ভারত এখন সেই তরুণ কর্মচারী, কম বেতনে বেশি খাটতে পারে, শিখতে পারে, বাড়তে পারে। আর চীন সেই মধ্যবয়সী মালিক যার হাঁটুতে ব্যথা শুরু হয়েছে। ছেলে মেয়ে নেই দোকান চালাতে, চীনের কারখানায় রোবট আসছে কারণ সস্তা শ্রমিক নেই, তারা বুড়ো হয়ে যাচ্ছে। আর পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যা একটা দেশকে তরুণ বানাতে পারে। ভারতে প্রতি মাসে 10 লক্ষ তরুণ কর্মবাজারে ঢুকছে। এই মানুষগুলো যদি সঠিক কাজ পায়, ভারতের অর্থনীতি এমন একটা ইঞ্জিন হয়ে উঠবে যেটা চীন কখনো ছিলও না। এখন তোমার জীবনে এর মানে কি? বাংলাদেশের পোশাক শিল্প এখন চীনের সাথে সরাসরি প্রতিযোগিতায়। চীনের মজুরি বাড়ছে, তাই বিশ্বের কারখানা সরছে বাংলাদেশ, ভারত আর ভিয়েতনামে। তোমার শহরের কর্মসংস্থান, তোমার পরিবারের রপ্তানি, আয়, এই লড়াইয়ের সরাসরি ফল। কিন্তু অর্থনীতির হিসাবে ভারত এগিয়ে মনে হলে চীন আসলে কোথায় মার দিচ্ছে, সেই জায়গাটা দেখলে তোমার রক্ত ঠান্ডা হয়ে যাবে। চীন অর্থনীতিতে পিছিয়ে পড়লে কি করছে? সে ভারতকে ঘিরে ফেলছে। পাকিস্তানে বিশাল বিনিয়োগ করেছে, ভারতের পশ্চিম দরজায় পা, শ্রীলঙ্কায় বন্দর অর্থাৎ ভারতের দক্ষিণে নৌঘাঁটি, নেপালে সড়ক অর্থাৎ উত্তরের পাহাড়ে প্রভাব, মায়ানমারে পাইপলাইন অর্থাৎ পূর্বে হাত। ছোটবেলায় ক্যারাম খেলায় যেরকম করতাম, প্রতিপক্ষকে কয়েনের সরাসরি আঘাত না করে চারিদিক থেকে ঘিরে ফেলতাম যাতে সে কোনো দিকে নড়তে না পারে। সাথে ঠিক এই কাজটাই করছে। কূটনীতির ভাষায় এটাকে বলে স্ট্রিং অফ পার্লস অর্থাৎ মুক্তার মালা। কিন্তু আসল সমস্যাটা এখানে। এই মালার সবচেয়ে বিপজ্জনক দিক হলো ঋণের ফাঁদ। শ্রীলঙ্কার ঋণ নিয়েছিল, হাম্বানটোটা বন্দর বানিয়েছিল, শোধ দিতে পারেনি। ফলাফল 99 বছরের জন্য বন্দর চলে গেল চীনের হাতে। পাকিস্তানও একই পথে হাঁটছে। সিপিইসি এর নামে শত শত কোটি ডলার ঢুকছে, কিন্তু সেই ঋণের সুদ শোধ করতে পাকিস্তানের সাধারণ মানুষ এখন কাঁদছে। এই মালার পরের মুক্ত কোনটা হতে পারে? ভারত সেটা ভালো করেই জানে, আর সেজন্যই ভারত এখন চাইছে একটা অদ্ভুত কাজ করতে, যেটা কেউ আশা করেনি। আমি বাংলাদেশের কথাই বলছি। ভারত মহাসাগর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাওয়ার পথে বাংলাদেশ একটা জিওগ্রাফিক চোক পয়েন্ট। সহজ ভাষায় ধরো, তোমাদের পাড়ার দুটো বড় বাড়ির মাঝে একটা সরু গলি। যে এই গলির মুখে দোকান দেয় সে পুরো পাড়ার ট্রাফিক নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ সেই গলির মুখ, ভারত আর দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝে। চীন বাংলাদেশে বিনিয়োগ করছে কারণ সে ভারতের পূর্ব দরজায় পা রাখতে চায়। বিনিময়ে সে চায় কৌশলগত প্রভাব। ভারত বাংলাদেশকে কাছে রাখতে চায় কারণ যদি বাংলাদেশ চীনের কক্ষপথে ঢুকে যায়, ভারতের পূর্ব দিক সম্পূর্ণ ঘেরা হয়ে যাবে। এখন তোমার জীবনের মানে কি? বাংলাদেশ যদি চীনের দিকে ঝোঁকে, রপ্তানি বাজার প্রভাবিত হবে, ভারতের সাথে সম্পর্ক খারাপ হবে, সীমান্ত বাণিজ্য, বিদ্যুৎ, ট্রানজিট সব জটিল হবে। তুমি নিরপেক্ষ থাকতে চাইলেও এই খেলা তোমায় নিরপেক্ষ রাখবে না। কিন্তু এই পুরো ছবিটা দেখলে মনে হয় ভারত শুধু ডিফেন্সে আছে। তাহলে ভারতের পাল্টা চাল কোথায়? সেই চালটা এতটাই চমকপ্রদ যে চীন এখনো বুঝে উঠতে পারছে না। ভারতের পাল্টা চাল দুটো জায়গায়, প্রযুক্তি আর বিশ্বাস। ইউপিআই। তুমি বলবে আরে এটা তো মোবাইলে টাকা পাঠানোর একটা অ্যাপ, কিন্তু না। ইউপিআই হলো এমন একটা পেমেন্ট ব্যবস্থা যেখানে কোনো আমেরিকান বা চীনা মধ্যস্থতা নেই। তোমার টাকা সরাসরি যাচ্ছে, কোনো ভিসা নেই, মাস্টার কার্ড নেই। এই ইউপিআই এখন সিঙ্গাপুর, ফ্রান্স, আমিরাতে চলছে।
ভারত বলছে আমার মুদ্রা, আমার নিয়ম, আমার ব্যবস্থা, কিন্তু আসল সমস্যাটা এখানে। চীন ওই একই কাজ করছে অন্যভাবে। হুয়াহুয়ে দিয়ে 50টা দেশে 5G নেটওয়ার্ক বসিয়েছে চীন, মানে সেসব দেশের টেলিযোগাযোগ অবকাঠামো চীনের কোডে চলছে। এই নেটওয়ার্ককে কে কি বলছে, কে কি করছে, চীন সেটা সম্ভাব্য নাগাল রাখে। আর ভারতের সবচেয়ে বড় অস্ত্র, বলিউড যেখানে যায়, যোগব্যায়াম যেখানে যায়, IIT গ্র্যাজুয়েট যেখানে যায়, ভারতের মানুষকে সেখানেই ভালোবাসা হয়। পাড়ায় দুই ধরনের প্রভাবশালী থাকে, একজন যাকে সবাই ভয় পায় আর একজন যাকে সবাই পছন্দ করে। সংকটে কে পাশে থাকে সেটাই মানুষ দেখে। তাহলে কি ভারত জিতছে? এর উত্তর দেওয়ার আগে ভারতে সেই একটা ঘা দেখাতে হবে যেটা চীন সবচেয়ে বেশি খোঁজে। প্রতি মাসে 10 লক্ষ তরুণ কর্মবাজারে ঢুকছে, চাকরি তৈরি হচ্ছে মাত্র 3 থেকে 4 লক্ষ। বাকিরা কোথায় যাচ্ছে? হয় বেকার বসে আছে, নয়তো হতাশ। এই হতাশ তরুণদের রাজনীতিবিদরা ব্যবহার করেন জাতীয়তাবাদের আগুন জ্বালিয়ে, চীন বা পাকিস্তানকে দোষ দিয়ে। কারণ বাইরে শত্রু থাকলেও ভেতরের সমস্যা লুকানো যায়। কিন্তু আসল সমস্যাটা হলো চীনও এই একই কাজ করছে। তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়াও, অর্থনীতির প্রশ্ন এড়াও। এই দুটো দেশই জানে সরাসরি যুদ্ধ মানে দুটোরই সর্বনাশ। উভয়ের কাছে পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক যুদ্ধে কোনো বিজয়ী নেই। তাই আসল যুদ্ধটা হচ্ছে অন্য মাঠে, আফ্রিকায়। আর সেই মাঠে নির্ধারিত হবে এশিয়ার ভবিষ্যৎ। আফ্রিকায় কি হচ্ছে আর কেন হচ্ছে, এটা তোমার পরিবারের জীবন পাল্টে দিতে পারে। এই অংশটা না দেখলে পুরো ছবিটাই অসম্পূর্ণ থাকবে। আফ্রিকায় 54টা দেশ, পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আর ভবিষ্যতের সবচেয়ে বড় ভোক্তা বাজার। চীন সেখানে গত 2 দশকে ঢেলে দিয়েছে অকল্পনীয় বিনিয়োগ, বন্দর, রাস্তা, রেলপথ, স্টেডিয়াম, হাসপাতাল। শর্ত একটাই, ঋণ নাও, চীনা শ্রমিক দিয়ে বানাও, সম্পদ আমাদের দাও। এটা পরিচিত শোনাচ্ছে, শ্রীলঙ্কা মনে করো। ভারত এখন বলছে আমরাও আসবো, কিন্তু ফাঁদ পাতবো না। আমরা প্রশিক্ষণ দেব, প্রযুক্তি দেব, মানুষ তৈরি করব। কে বিশ্বাস পাচ্ছে? ভারত। কারণ আফ্রিকার মানুষ চীনা ঋণের ফাঁদ এখন বুঝতে পেরেছে। এখন তোমার জীবনের মানে কি? আফ্রিকায় যে দেশ প্রভাব বিস্তার করবে সে পাবে কাঁচামাল, বাজার আর জাতিসংঘে ভোট। বাংলাদেশের তৈরি পণ্য সেই বাজারে ঢুকতে চায়। ভারত জিতলে বাংলাদেশের দরজা খুলবে, চীন জিতলে বাংলাদেশকে চীনের শর্তে খেলতে হবে। তুমি এতক্ষণ এই উত্তরের অপেক্ষায় ছিলে, আমি দিচ্ছি। স্বল্পমেয়াদে চীন এগিয়ে, অর্থনীতি বড়, সামরিক শক্তি আধুনিক, একদলীয় রাষ্ট্র হওয়ায় সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায়। দীর্ঘমেয়াদে ভারতের সুযোগ বেশি, তরুণ জনগোষ্ঠী, গণতন্ত্র, ইংরেজির সুবিধা, পশ্চিমা বিশ্বের আস্থা আর বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বাজার হওয়ার সম্ভাবনা। কিন্তু আসল সমস্যাটা হলো এই প্রশ্নটাই ভুল। কে জিতবে? এটা একটা ফুটবল ম্যাচের প্রশ্ন, কিন্তু ভূ রাজনীতি কোনো ম্যাচ না। এখানে কোনো রেফারি নেই, কোনো ফাইনাল হুইসেল নেই। প্রতিটি চাল পরবর্তী চাল তৈরি করে, আর সেই চালের মূল্য দেয় সাধারণ মানুষ, তুমি, তোমার পরিবার। তুমি ভারতে থাকো বা বাংলাদেশে, এই দুই দেশের দাবা খেলা তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবেই। তোমার দেশ যদি চীনের ঋণ নেয়, তুমি কর দিয়ে সেই ঋণ শোধ করবে। তোমার দেশ যদি ভারতের সাথে বাণিজ্য বাড়ায়, তোমার বাজারে নতুন সুযোগ আসবে। সচেতন নাগরিক জানে সে কোথায় দাঁড়িয়ে আছে। বেখেয়াল মানুষ শুধু অন্যের সিদ্ধান্তের ফল ভোগ করে। তুমি এই ভিডিও দেখলে তুমি এখন সচেতনদের দলে। ভারত আর চীন এশিয়ার মালিক কে হবে সেটা তারা ঠিক করবে না, সেটা ঠিক করবে বাকি দেশগুলো। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি সে নয় যাকে সবাই ভয় পায়, বরং সে যাকে সবাই বেছে নেয়। যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দাও, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।